নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে। তো ভারতীয় ফুটবল নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু আপডেটস বেরিয়ে আসছে ক্লাব ফুটবল এবং ন্যাশনাল টিম নিয়ে, যার মধ্যে ন্যাশনাল টিমের কোচ কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। তো সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবো, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ এই টাইপের ভিডিও তাহলেই তোমরা সবার আগে দেখতে পাবে আমাদের চ্যানেল থেকে। তো সেখানে যদি আমরা প্রথমে কথা বলি ভারতের জাতীয় দলের হেড কোচ নিয়ে, তো সেই জায়গায় কিন্তু বেশ কিছু নাম নিয়ে আলোচনা চলছিল। লাস্ট তোমাদের জানিয়েছিলাম যে অ্যান্টোনিও লোপেজ হাবাস, পার্ক হাং এবং তার সঙ্গে কিন্তু মন্ডলো মার্কুয়েস, এই তিনজন ফ্রন্ট রানার ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকে ভারতের নতুন কোচ অফিসিয়াল হয়ে গিয়েছে, আর সেই নামটা হচ্ছে কিন্তু মন্ডলো মার্কুয়েস রোকা। তো মন্ডলো মার্কুয়েস রোকা তিনিই কিন্তু ভারতের নতুন হেড কোচ হতে চলেছেন এবং 3 বছরের জন্য তিনি আপাতত দায়িত্ব নিতে চলেছেন। তো সেইখানে দাঁড়িয়ে কেন মন্ডলো মার্কুয়েসকে প্রায়োরিটি দেওয়া হলো, কেন তাকে কোচ নিযুক্ত করা হলো? দেখো, মন্ডলো মার্কুয়েস এমনিতে তো ভীষণ ভালো একজন কোচ এবং ভারতীয় ফুটবলারদের সে যেভাবে ডেভেলপ করেছে ইন্ডিয়াতে আসার পর, সেটা যথেষ্ট ভালো। লাস্ট ইয়ারও আমরা জয় গুপ্তার মতো একটা প্লেয়ারকে মন্ডলোর হাত ধরে পেয়েছি, এবং তার আগে হায়দ্রাবাদে থাকার সময়ও সে কিন্তু লিস্টন কোলাসো, মোহাম্মদ ইয়াসির, আকাশ মিশ্র, আশিস রাই, এই টাইপের প্লেয়ারদেরকে কিন্তু তৈরি করেছে। তাদেরকে আমরা মন্ডলোর আন্ডারে ভালো খেলতে দেখেছি। তো সেখানে ভারতীয় ফুটবলারদের নিয়ে কিন্তু মন্ডলো খুব ভালো কাজ করে। অ্যাভারেজ ভারতীয় ফুটবলারদেরও আমরা মন্ডলোর আন্ডারে কিন্তু ভালো খেলতে দেখেছি। তো সেই জায়গাতে মন্ডলো অবশ্যই একজন খুব ভালো কোচ, এবং পার্সোনালি যদি আমাকে বলো, আমি তো খুব খুশি মন্ডলোর নাম দেখে। এবং আমি আগেও ভিডিওতে বলেছি আগে অনেকবার যে আমি পার্সোনালি মন্ডলোর মতো কাউকে ভারতের কোচের পদে দেখতে চাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মন্ডলোর কিন্তু কিছুদিন আগেও একটা সম্ভাবনা হয়েছিল, যেই সময় ইগোর স্টিম্যাক কোথায় কন্ট্রাক্ট এক্সটেনশনটা সাইন করে, সেই সময় স্টিম্যাক এইরকম গুইঙ্গাই করছিল যে আমি থাকবো না। মন্ডলো সেই সময় কিন্তু ইন্টারেস্টেড ছিল, বাট দেন স্টিম্যাককে আবার যখন নিযুক্ত করা হয়, সে কিন্তু এফসি গোয়া দলের দায়িত্বটা 2 বছরের জন্য নেয়, এবং সেখানে বর্তমানে সে কিন্তু এফসি গোয়ার সঙ্গেও কন্ট্রাক্টেড আছে, ভারতের জাতীয় দলেরও কোচ হয়েছে। তো সে ম্যানেজ করবে কিভাবে? তো এই প্রথম বছরটা কিন্তু তিনি দু জায়গারই আর কি ম্যানেজ করবেন, এফসি গোয়া দলেরও কোচ থাকবেন এবং ভারতীয় ফুটবল টিমকেও যেই সময় ইন্টারন্যাশনাল ব্রেক থাকবে সেই সময় তিনি ম্যানেজ করবেন। এবং এই বছর বোধহয় এএফএফ তাকে টাকাও কিছুটা কম দেবে, পরের বছর থেকে সে কিন্তু একদম পুরো দমে ভারতের জাতীয় দলের দায়িত্বটা নিয়ে নেবে। এবার প্রসিডিওরটা কিরকম হয়েছে, কারা কারা লাস্ট অব্দি লাইনে ছিল? তো 3জন যে তোমাদের নাম বললাম, তার মধ্যে পার্ক হাং কিন্তু খুব ভালো একজন কোচ ছিল, যে কিন্তু ভিয়েতনাম টিমকে খুব ভালো জায়গাতে নিয়ে গিয়েছিল। তবে মেবি সেখানে তার স্যালারি ডিমান্ড বেশি ছিল, এবং সেই জায়গাতে এআইএফএফ যেটা বলছিল যে আমরা ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্সড সেই টাইপের কোচ চাই, সেই কারণে তাকে হয়তো লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল। লাস্ট অব্দি গিয়ে 3জন কোচ নিয়ে আলোচনা হয়। একজন হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস, 2 নম্বর হচ্ছে মন্ডলো মার্কুয়েস, 3 নম্বর হচ্ছে আমাদের সঞ্জয় সেন। তো সেখানে সেই 3জন কোচকে নিয়ে ফাইনালি আলোচনা হয়, যার মধ্যে সঞ্জয় সেনের পক্ষে যেটা যায়নি সেটা হচ্ছে যে তিনি রিসেন্টলি কোথাও কোচিং করাচ্ছেন না, কোচিং থেকে ব্রেকে আছেন, সেই জিনিসটা তার পক্ষে যায়নি। 2 নম্বর অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং মন্ডলো মার্কুয়েস, যেই দুজনকে টপ কন্টেন্ডার ভাবা হচ্ছিল, সেখানে হাবাসের এগেনস্টে যেটা গেছে সেটা হচ্ছে তার হেলথ ইস্যু। তো লাস্ট ইয়ারও আমরা মোহনবাগানের কোচ থাকার সময় দেখেছিলাম যে একটা লম্বা সময় তিনি কিন্তু সাইড লাইনে বসতে পারেননি, তার একটু হেলথ ইস্যু হয়েছিল, সেই নিয়ে আমরা কথাও বলেছি অনেকবার। অত যেহেতু অ্যান্টোনিও লোপেজ হাবাসের বয়সটাও বেশি, তার সঙ্গে হেলথ ইস্যুস আছে, তো সেই জন্য কিন্তু সেই ব্যাপারটা তার পক্ষে যায়নি, ফলে মন্ডলোই বেটার অপশন ছিল। আমার মনে হয় এআইএফএফ আগে থেকেই ঠিক করে রেখেছিল যে মন্ডলোই আমাদের প্রথম পছন্দ, বাট তাও একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক বড় বড় নাম অ্যাপ্লাই করেছিল। তবে এআইএফএফ মন্ডলো মার্কুয়েসের সঙ্গেই গিয়েছে। তবে ঠিক আছে, মন্ডলো মার্কুয়েস ভালো চয়েস, ভালো কোচ, এবং হোপফুলি সে কিন্তু আমাদের জাতীয় দলকে সেই সফলতা দিতে পারবেন। তো আমি এক্সাইটেড আছি মন্ডলো মার্কুয়েস কিভাবে আর কি তার ভারতীয় দলকে নিয়ে কাজ শুরু করেন, কোন কোন প্লেয়ারদের বেশি প্রেফারেন্স দেন সেইগুলো দেখার জন্য। তো তার তো এক্সপিরিয়েন্স একদম ফুল আছে, সমস্ত ভারতীয় ফুটবলারদের তিনি চেনেন। তো সেখানে একটা পজিটিভ রেজাল্ট আমরা প্রথম থেকেই আশা করতে পারি। বাকি যদি এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী নিয়ে কিন্তু সেই একটা ঝামেলা তো চলছেই, কন্ট্রোভার্সি আরও বাড়ছে। এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে, ব্যাপারটা সেই দিকেই চলে গিয়েছে। আনোয়ার আলীকে কালকে জয়েন করতে বলা হয়েছে, যদিও সে জয়েন করেছে বলে খবর নেই, এবং মোহনবাগানের তরফ থেকে একটা রিলস পোস্ট করা হয়, একটুখানি ট্রলিং টাইপের মনে হচ্ছে সেটা, এবং সেই জায়গাতে অনেক রকম বার করা যায় সেটা, তবে সেই সব লাইনে যাচ্ছি না আমি। তবে ওটা দেখে অনেকের প্রশ্ন আসতেই পারে যে আনোয়ার কি প্র্যাকটিসে যোগ দিয়েছে, তবে যোগ দিয়েছে বলে খবর নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কালকে একটা খেলনামের তরফ থেকে কিন্তু আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ তাদের নিয়ে একটা রিপোর্ট বার করা হয়, যেটা কিন্তু দেখে চক্ষু চরক গাছ হয়ে যেতে পারে যে রঞ্জিত বাজাজ চাইছেটা কি। দেখো, এটা খেলনামের তরফ থেকে বলা হয়েছে, আমি কিছু বলছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয় যে আর কি 4 বছর যে দিল্লি এফসি মোহনবাগানে আনোয়ার আলীকে দিয়েছে, তার জন্য 4 বছরে দিল্লি এফসির পাবার কথা 2 কোটি টাকা, 2 কোটি টাকা লোন ফি। সেই লোন ফিটা অলরেডি কিন্তু রঞ্জিত বাজাজ নিজের পকেটে পুড়ে নিয়েছেন, 2 কোটি টাকা পেয়ে গিয়েছে।
4 বছরের জন্য পাওয়ার কথা, সেটা প্রথম বছরই তিনি পকেটে পুড়ে নিয়েছেন। এবার তিনি আনোয়ার আলীকে পার্মানেন্ট ট্রান্সফার দিতে চাইছেন, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে কথা বলেছেন। ইস্ট বেঙ্গলের থেকেও 3 কোটিরও বেশি অ্যামাউন্ট তিনি কিন্তু অ্যাজ এ আর কি ট্রান্সফার ফি পার্মানেন্ট ট্রান্সফারের জন্য পাবেন, যেরকম ডিলে কথাবার্তা হয়েছে। মানে আনোয়ার আলীকে কিন্তু অ্যাকচুয়ালি এখানে দিয়ে 2 কোটি টাকা, যেটা 4 বছরের জন্য হবার কথা, সেটা 1 বছরেই তিনি পকেটে পুড়ে নিয়েছেন। আর ওদিক দিয়ে 3 কোটিরও বেশি অ্যামাউন্ট, মানে 3,25,00,000 টাকা এরকম বোধহয় কোনো অ্যামাউন্ট। তো সেই অ্যামাউন্টে ইস্ট বেঙ্গল থেকে ট্রান্সফার ফি নিতে চাইছেন, মানে আনোয়ারকে তিনি বেচে 5,25,00,000 টাকা তুলতে চাইছেন অ্যাকচুয়ালি ওভারঅল, যদি আমরা দেখি কারেন্ট সিনারিওতে। সেই জায়গাতেই মোহনবাগান সেটা কেন এগ্রি করবে? 4 বছরের জন্য রঞ্জিত বাজাজকে 2 কোটি দেওয়ার কথা ছিল, তারা দিয়ে দিয়েছে। এখন যদি রঞ্জিত বাজাজ 1 বছর পর বলে আমি কন্ট্রাক্ট টার্মিনেট করে আরও পার্মানেন্ট ট্রান্সফার করাও, আরও টাকা চাইছি, সেটা তো কোনো ক্লাবে দিতে চাইবে না। তো সেখানে মোহনবাগান যেটা করছে সেটা যুক্তিযুক্ত, তারা ওই জন্যই পার্মানেন্ট ট্রান্সফারে চায়নি, কেন তারা এক্সট্রা টাকাটা দেবে? তো এটা তো একটা রঞ্জিত বাজাজের চাল, যেটা বোঝা যাচ্ছে। তবে আরেকটা ব্যাপার যেটা খেলনামের তরফ থেকে রিপোর্ট করা হয়, সেটা হচ্ছে যে আনোয়ার আলী সে তো ডাইরেক্ট মোহনবাগান থেকে স্যালারি পেতো না, মোহনবাগান দিল্লি এফসিকে দিত, সেখান থেকে স্যালারি পেতো। সেখান থেকে কিন্তু প্রত্যেক মাসে আনোয়ারের পাবার কথা 15 লক্ষ টাকা। তবে দিল্লি এফসির তরফ থেকে রঞ্জিত বাজাজ নিয়ে আনোয়ারকে প্রত্যেক মাসে দিয়েছে 12,25,000 টাকা করে, প্রত্যেক মাসে 2,75,000 টাকা কম দিয়েছে। এবং শেষ বছর 27,50,000 টাকা টোটাল আনোয়ারকে কিন্তু কম দিয়েছে দিল্লি এফসি, যেটা আনোয়ারের স্যালারি থেকে তারা নিজেদের পকেটে রেখেছে। এটা কিন্তু ভীষণ বড় একটা ক্লেম খেল নামের তরফ থেকে করা হয়। উল্টো দিকে রঞ্জিত বাজাজও জবাব দিয়েছে যে এই যে অ্যালিগেশন তার উপর লাগানো হচ্ছে যে তিনি আনোয়ারকে পুরো টাকা দেননি, সেটা যদি প্রমাণ করে দেখাতে পারে তাহলে তিনি সেই টাকাটা, মানে যারা প্রমাণ করে দেখাবে তাদের দিয়ে দেবেন। আর তার সঙ্গে তিনি কিন্তু কেস করবেন ডিফেমেশনের জন্য, সেটাও তিনি বলেছেন। তো এই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আরও জমে গিয়েছে। তবে এখন ব্যাপারটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছে, দেখা যাক ফাইনালি কি হয়। তবে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু জটিলতা বাড়ছে বই কমছে না, এখনো চলবে এই জিনিসটা, 2 সপ্তাহ তো চলবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। তারপর প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো এখন চলছে যখন মজানো পপকর্ন নিয়ে, কি আর করবে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে জোসে ফ্রান্সিসকো মোলিনা, তিনি কবে ভারতে আসছেন? তো যা খবর বেরোচ্ছে যে পরের শনিবার মানে 27 জুলাই তিনি কিন্তু ভারতে আসতে পারেন। 28 জুলাই রবিবার দিন তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করবেন এবং 29 জুলাই থেকে পুরোদমে সিনিয়র টিম নিয়ে প্র্যাকটিস শুরু হবে। তো সেখানে যেটা এক্সপেক্ট করা হচ্ছে, প্রথম যে 27 জুলাই ম্যাচ আছে ডুরান্ট কাপের, সেই ম্যাচটাই হয়তো জুনিয়র প্লেয়াররাই খেলবে। দ্বিতীয় ম্যাচ থেকে কিন্তু সিনিয়র প্লেয়াররা আস্তে আস্তে নামবে। তবে সেই জায়গাতেই বাকি টিমগুলোর তুলনায় মোহনবাগানের প্রস্তুতি কেমন হয় সেটা একটা কিন্তু বড় ব্যাপার হবে। মোহনবাগানের টিম যতই ভালো হোক না কেন, একটা টুর্নামেন্টে খেলতে নামলে প্রস্তুতি তো দরকার, সেটা কতটা পায় সেকেন্ড ম্যাচের আগে বা ডার্বির আগে, সেই দিকে এবার নজর থাকবে। তো দেখা যাক সেটা। দেন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু নিম দর্জির উপর ইন্টারেস্ট দেখিয়েছে এবং আমার মনে হয় মুম্বাইয়ের জন্য কিন্তু একটা ভালো শাইনিং হতে পারে যদি তারা শাইন করে। মুম্বাই কিন্তু একদম টিপিক্যাল বিজনেস করছে, ভালো প্লেয়ার আনছে, খুব বড় নামের পেছনে ছুটছে না। তবে নিম দর্জি এসে কিন্তু রাহুল ভেকের যে জায়গাটা সেটা কিন্তু ফিল করার ক্ষমতা রাখে। আন্ডার রেটেড প্লেয়ার, ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার, এবং সে কিন্তু সেন্টার ব্যাক, রাইট ব্যাক, সেই পজিশনগুলো যথেষ্ট ভালো খেলতে পারে। এবং মুম্বাইয়ের ডিফেন্সে যে একটু সমস্যার জায়গা আছে সেগুলো কিন্তু মেটানোর ক্ষমতা নিম দর্জি রাখে। তো সেখানে কিন্তু তাকে শাইন করালে মুম্বাইয়ের জন্য সেটা একটা ভ্যালুয়েবল অ্যাডিশন হবে। এবং কালকে কিন্তু হিতেশ শর্মাকেও উড়িষ্যা এফসি থেকে মুম্বাই সিটি এফসি সাইন করিয়েছে। এর পাশাপাশি ফ্রেঞ্চ সেন্টার ব্যাক আলেকজান্দ্রা কোয়েফ, তার সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তাদের একটা হেভি লিঙ্ক আপের খবর আসছে। তবে এখন অবধি ডিল ডান হয়েছে কিনা সেটা আমি জানি না। তবে কালকে অবধি যা খবর ছিল, কথাবার্তা অ্যাডভান্স স্টেজে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্লেয়ারটা একটা ভালো শাইনিং কেরালার জন্য হতে পারে। 32 বছর বয়স এবং লাস্ট ইয়ার কিন্তু আর কি ফ্রেঞ্চের সেকেন্ড ডিভিশন লিগ 2 যেটা, সেখানে কিন্তু যথেষ্ট ভালোভাবেই খেলেছে, ভালো প্লেয়ার। এরপর পাঞ্জাব এফসিকে নিয়ে একটা প্লেয়ারের কিন্তু রিউমার শোনা যাচ্ছে, তার নাম হচ্ছে এজিকুয়েল ভিদাল, যিনি কিন্তু একজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, 28 বছর বয়স এবং লাস্ট কিন্তু তিনি খেলছিলেন ইন্দোনেশিয়ার লিগে এবং সেই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। লাস্ট মরসুম কিন্তু 7টা গোল 8টা অ্যাসিস্ট, মানে 15টা গোল কন্ট্রিবিউশন ইন্দোনেশিয়ার লিগে ছিল, যেই লিগটাও একটা ভালো লিগ, যেখান থেকে অলরেডি আমরা মোহনবাগানে আলবার্তো রড্রিগেজ তার মতো প্লেয়ারকে আসতে দেখেছি। তো এই প্লেয়ারটা বর্তমানে ফ্রি এজেন্ট এবং শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার তাকে সই করাতে পারে এবং যদি সই করাতে পারে একটা ভালো শাইনিং হতে পারে। লাস্ট ট্রেড আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসি কিন্তু এই পজিশনে মাদি তালালের মতো একটা প্লেয়ারকে নিয়ে এসেছিল, যার প্রোফাইল এক্সাইটিং ছিল এবং সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েও ছিল। এই মরসুম ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছে, ইস্ট বেঙ্গল সমর্থকরা তাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখছে। তো সেখানে কিন্তু এজিকুয়েল ভিদাল
একজন আর্জেন্টাইন ফুটবলার যার বয়সটা কিন্তু বেশ ভালো, 28 বছর, একদম পারফেক্ট এজ, সেই টাইপের সময় যদি তিনি ইন্ডিয়াতে আসেন সেখানে কিন্তু তারও একটা বড় সড়ো ইম্প্যাক্ট রাখার সম্ভাবনা কিন্তু থাকছে। মাদি তালালের পরিবর্তে হিসেবে কিন্তু এই প্লেয়ারটাকে স্কাউট করেছে হচ্ছে পাঞ্জাব এফসি। দেখা যাক ফাইনালি তারা ডিল কমপ্লিট করতে পারে কিনা। এবং লুকা ম্যাক্সেন তাকে কিন্তু অফিসিয়ালি পাঞ্জাব এফসি অ্যানাউন্স করে দিয়েছে। প্রথমে তারা রিলিজ করে দিয়েছিল, তবে তারপর কিন্তু আবার তাকে রিসাইন করিয়ে নিয়েছে। তো সেখানে কিন্তু লুকা ম্যাক্সেন অফিসিয়াল হয়ে গিয়েছে পাঞ্জাবের জন্য। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।